প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় বাচ্চাদের ডেঙ্গু। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান 1964 সালে যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1988 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD এবং FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, বাচ্চাদের ডেঙ্গু স্বাভাবিকই আসলে এই যে বড়দের ডেঙ্গু এবং বাচ্চাদের ডেঙ্গু, এই দুটি বিষয়ের মধ্যে অনেকে এক ধরনের আতঙ্ক কাজ করে থাকে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপট কেমন দেখছেন এই ডেঙ্গু পরিস্থিতি নিয়ে? এক্সট্রিম অফ এজ মানে বৃদ্ধ বয়স এবং শিশু বয়স, এই সময় কিন্তু যে কোনো অসুস্থতার ব্যাপকতা মানে সিভিয়ারিটিটা কিন্তু অনেক বেশি হয়। কেন? কারণ হলো এই বয়সে ইমিউন সিস্টেমটা কিন্তু অনেকটা উইক থাকে। আচ্ছা। যে কারণে যে কোনো ধরনের ডিজিজ কিন্তু এই সময় সিভিয়ারিটি বেশি হয়। তো স্বভাবত কারণেই ডেঙ্গু যখন হয় তখনও কিন্তু শিশুদের ডেঙ্গু নিয়ে প্রত্যেকটা অসুস্থতাই সবার জন্য কনসার্ন, ফ্যামিলির জন্য কনসার্ন, তার নিজের জন্যও কনসার্ন। কিন্তু শিশুর ক্ষেত্রে কিন্তু আমরা সবাই বেশি উদ্বিগ্ন হই। কারণ হলো একটি শিশু সে তো নিজে অনেক কিছু বলতে পারে না, এটা খুব ইম্পর্টেন্ট দিক। আমরা অ্যাডাল্ট যারা, আমাদের অসুস্থতা, আমাদের মাথা ব্যথা, আমাদের চোখ ব্যথা, আমাদের শরীর ব্যথা, আমাদের জ্বর, একজন মা বা বাবা বাইরে থেকে কি বুঝতে পারে? শুধু জ্বরটাই বুঝতে পারে। তার যে মাথা ব্যথা করছে কিনা, তার যে চোখের পিছনে ব্যথা করছে কিনা, তার যে শরীর ব্যথা করছে কিনা, এটা কিন্তু বোঝার সম্ভাবনাটা খুব কম থাকে। তো যে কারণে আমরা সবসময় কিন্তু শিশুর অসুস্থতা আমাদের কাছে কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি এটা বলবো না যে কোনো অসুস্থতাকেই আমরা উপেক্ষা করতে পারি, ডেফিনেটলি না। তবে শিশুদেরটা আসলে বোঝার আগেই অনেক ক্ষেত্রে এটা কিন্তু মারাত্মক আকার ধারণ করে। যে কারণে আমরা বলতে চাই যে শিশুর যে কোনো অসুস্থতায় অভিভাবকদের প্রতি আমার আহ্বান থাকবে খুব দ্রুততার সাথে শুরুতেই যেন আমরা বোঝার চেষ্টা করি, এটা নিয়ে যেন ডাক্তারের শরণাপন্ন হই। বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে ডেঙ্গুর পরিস্থিতি কেমন দেখছেন? লাস্ট ফিউ মান্থস কিন্তু ডেঙ্গুটা ছিল না। এখন এই কয়েক সপ্তাহ থেকে আবার ডেঙ্গু রোগী আমরা পাচ্ছি। তবে অলরেডি শিশুরা আক্রান্ত হচ্ছে, আমাদের এখনই সেদিকে দৃষ্টিপাত করাটা খুবই জরুরি। এই শিশুদের ক্ষেত্রে সাধারণত তারা লক্ষণ উপসর্গ বলতে পারে না। কি দেখে আসলে বাবা মা বুঝবেন যে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন? ডেঙ্গুতে আক্রান্ত শিশুটি খুব হাই ফিভার হয়, মানে জ্বরের তীব্রতা খুব বেশি থাকে। এটার সাথে শিশু খেতে পারে না, দুর্বল হয়ে যায়। তারপরে একটু যেসব শিশু একটু বড় তারা বলতে পারে যে তাদের মাথা ব্যথা বা চোখের পিছনে ব্যথা করছে, শরীরটা ব্যথা করছে, খুব দুর্বল লাগছে, এটা বলতে পারে। আর যারা ছোট শিশু তারা তো বলতে পারবে না। তাদের জন্যে আমরা মা বাবাদেরকে বলবো যে ওনারা খেয়াল করবেন যে বাচ্চার জ্বরটা খুব বেশি কিনা, এক। দ্বিতীয় কথা হলো যে সে খেতে পাচ্ছে কিনা, বমি করছে কিনা, নেতিয়ে পড়ছে কিনা, বা খুব অস্থিরতা দেখাচ্ছে কিনা। সো অল আর ইম্পর্টেন্ট। সো প্রত্যেক সময় যে ডেঙ্গুতে প্রত্যেকটা ক্লিনিক্যাল ফিচার থাকবে নট নেসেসারি। কারো কারো শুধুমাত্র জ্বর থাকতে পারে, আবার কারো জ্বরের সাথে একাধিক উপসর্গও থাকতে পারে। যেমন আমি বললাম জ্বরের সাথে তার মাথা ব্যথা থাকে, চোখে ব্যথা মানে চোখের পিছনে মূলত ব্যথাটা হয়, যাই হোক। তারপরে তার শরীর ব্যথা করে, খুব দুর্বল বোধ করে, অনেক সময় বমি হয়, তারপরে ব্লিডিং স্পট আসে। সো এটা ডিপেন্ড করে, সব কিছু শুরুতে আসবে তা না। সাধারণত প্রথম এই জ্বরটা ইউজুয়ালি 2 থেকে 7 দিন মতো থাকে। তো প্রথম 2 দিন ধরেন হাই ফিভার থাকে, তারপর আস্তে আস্তে অন্য উপসর্গগুলো আসতে থাকে। সো এইগুলো দেখে আমার মনে হয় যে যারা গার্ডিয়ান বা মা বাবা তাদের পক্ষে বুঝে নেওয়াটা খুব একটা কঠিন হওয়ার কথা নয়। সেক্ষেত্রে কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন অভিভাবকরা তাদের শিশুদের বা বাচ্চাদের নিয়ে? খুব ইম্পর্ট্যান্ট যে জ্বর হলেই কি আমি হসপিটালে নিয়ে যাব, জ্বর হলেই কি আমি ডাক্তারের শরণাপন্ন হব?
প্রাথমিকভাবে যদি আমরা বলি না, হ্যাঁ, যে কোনো অসুস্থতা ডাক্তারের শরণাপন্ন হওয়া, দিস ইজ এ গুড কালচার, যে ঠিক আছে আমি বাসায় কেন আমি রাখবো বা চিকিৎসা করবো, রাখা যাবে কিনা, হসপিটাল ভর্তি লাগবে কিনা, এটা অনেক সময় কিন্তু কনফিউশন তৈরি হলে হতে পারে। যদি দেখি শিশুটি খুব বেশি জ্বর, খেতে পাচ্ছে না, দুর্বল হয়ে যাচ্ছে, পেটে ব্যথা, বমি করছে বা খুব অস্থিরতা করছে, এই ধরনের যদি উপসর্গ থাকে, সেক্ষেত্রে শিশুটিকে ডাক্তারের শরণাপন্ন অবশ্যই হতে হবে। এটা আমি কথাটা বলছি, অবশ্যই হতে হবে। আর শুধুমাত্র জ্বর, সে খেতে পাচ্ছে, সে খেলাধুলা করছে, পেশাব ঠিক আছে, বাথরুম সে ঠিক মতো করতে পারছে, এক্ষেত্রে সে বাসায় রাখতে পারে। চিকিৎসকের শরণাপন্ন হবার পরে কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা নিশ্চিত করেন যে ডেঙ্গু রোগটি হয়েছে? প্রথমে তার হিস্ট্রি নিই এবং তাকে আমরা এক্সামিন করি। এক্সামিনেশনে বিশেষ করে তার ডিহাইড্রেশন আছে কিনা। ডিহাইড্রেশন যেটাকে পানি শূন্যতা বলি, ডায়রিয়াতে পানি শূন্যতা হয়, তাই না? হাই ফিভারেও কিন্তু পানি শূন্যতা হয়, খুব বেশি মাত্রায় পানি শূন্যতা হয়। কেন? হাই ফিভার হলে শিশুটি খেতে পারে না এবং তার একটু শ্বাস দ্রুত হয়, এটার মাধ্যমে, এবং ঘাম, এগুলোর মাধ্যমে শরীর থেকে অনেক কিন্তু পানি বের হয়ে যায়, যার ফলে শিশুটি কিন্তু পানি শূন্য হয়ে পড়ে এবং নিস্তেজ হয়ে পড়ে। সো এটা আমরা অ্যাসেস করি যে তার দুর্বলতা এবং তার পানি শূন্যতা লক্ষণ আছে কিনা। তার হিস্ট্রিতে লাস্ট ইউরিন কখন পাস করলো, কখন সে পেশাবটা করলো, তারপর সে দুর্বল হয়ে পড়ছে কিনা, তারপরে তার পেটে ব্যথা আছে কিনা, লিভারটা বড় হয়ে যাচ্ছে কিনা, তার হার্ট রেটটা কেমন। কারণ ডেঙ্গু এমন একটি অসুস্থতা, অধিকাংশ অর্গান কিন্তু এটা আলটিমেটলি ইনভলভ করতে পারে, যেমন ব্রেন, হার্ট, কিডনি, লিভার, লাংস, প্রত্যেকটা অর্গান, মাংসপেশি, হার্ট, অলমোস্ট অল অর্গান কিন্তু এটার দ্বারা এফেক্টেড হতে পারে। সো এটা ডিপেন্ড করবে। তো এইটার পরেই আসে পরীক্ষা নিরীক্ষা, যেটা ব্লাড টেস্টের কথা বলা হয়। তো ব্লাড টেস্টের ভিতরে প্রথম দিকে যে টেস্টটা করা হয় সেটা হলো ডেঙ্গু এনেসন। এটা কিন্তু ডে 1-এ এটা পজিটিভ চলে আসে। তারপরে আমরা করি হলো ডেঙ্গু অ্যান্টিবডি, আইজিজি, আইজিএম। আইজিএম মিন করে যে এখন ইনফেকশনটা চলছে, আর আইজিজি হলো প্রিভিয়াস ইনফেকশন তার ছিল। এখন ডেঙ্গু অ্যান্টিবডি পজিটিভ আসার জন্য অ্যাটলিস্ট 5 দিন হিস্ট্রি তার থাকতে হবে, আচ্ছা, জ্বরের শুরু থেকে 5 দিন। আর ডেঙ্গু এনেসন যেটা, এটা একেবারেই প্রথম দিনই এটা পজিটিভ চলে আসে। তবে হ্যাঁ, আমি যে কথাটি বলবো, কোনো টেস্ট কিন্তু আপনাকে 100% পজিটিভ রেজাল্ট দিবে না। তো ক্লিনিক্যাল ফিচার, আই মিন তার উপসর্গ, তার এক্সামিনেশন, তারপরে আপনার এই যে পরীক্ষা, এগুলো সব কিছু মিলিয়ে তখন কিন্তু ডায়াগনোসিসটা হয়। এছাড়া একেবারেই পিসিআর একটা টেস্ট আছে, এটা দিস ইজ নট ম্যান্ডেটরি টু ডায়াগনোস ডেঙ্গু। কারণ ডেঙ্গু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ক্লিনিক্যাল ফিচার দিয়ে আমরা বুঝে ফেলি। এর সাথে সাপোর্টিভ হিসাবে ডিপেন্ডিং অন ডিউরেশন আমরা এনেসন অথবা ডেঙ্গু অ্যান্টিবডি এটাই করি। এর সাথে মানুষের ইলেকট্রোলাইট টেস্টটা করতে হয়, কারণ ওই যে কারো বমি থাকে, ডিহাইড্রেশন থাকে, রুটিন কিছু এক্সাম, তার সাথে মনে করেন সিবিসি করা হয়, বিশেষ করে সেক্ষেত্রে হেমাটোক্রিট, তারপরে ইনফেকশন আছে কিনা। কারণ অনেক সময় কিন্তু ডেঙ্গুর সাথে ব্যাকটেরিয়াল ইনফেকশনও থাকতে পারে, নিউমোনিয়াও থাকতে পারে। সো ওই ধরনের কোনো কিছু যদি থাকে, সেক্ষেত্রে এক্সরে টেস্ট করা, মানে এক্সরে চেস্ট, বুকের এক্সরে করা, তারপরে আপনার সিবিসিতে তার প্লেটেলেট কাউন্টটা দেখা। তো এখানে আমি একটু বলতে চাই যে প্লেটেলেট কাউন্ট কিন্তু প্রথম দিকে কমে না। শিশুদের বা বাচ্চাদের ডেঙ্গুর ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? চিকিৎসার সাথে অবশ্যই ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে একটা বিশেষ অংশ হলো যে আমাদের অনেকেই এটা নিয়ে খুবই কনসার্ন থাকে প্লেটেলেট নিয়ে। প্লেটেলেট কিন্তু ডেঙ্গু চিকিৎসার মেইন ইস্যু না। প্লেটেলেট ট্রান্সফিউজ করাটা এটা কিন্তু খুব গুরুত্ব বহন করে না, এবং অলমোস্ট অল কেস, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা লাগে না। ইভেন বলা হয় যে 10,000 কাউন্ট পর্যন্ত কিন্তু আমরা ভালো মতোই অপেক্ষা করতে পারি। তাহলে কথা হলো যে কখন দিতে হবে প্লেটেলেটটা, যদি কিনা তার ব্লিডিং থাকে। কিভাবে বুঝবো? তার মাড়ি দিয়ে ব্লিডিং হয়, তার নাক দিয়ে ব্লিডিং হয়, আর হলো স্কিনের নিচে ছোট ছোট ব্লিডিং স্পট দেখা যায়। খুব ম্যাসিভ ব্লিডিং কিন্তু খুব কম হয়, বমির সাথে বা পায়খানার সাথে, এগুলো কিন্তু খুব কম হয়। তবে উদ্বিগ্ন কখন হতে হবে? যে তার ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে কিনা, তার ইউরিন আউটপুট ঠিক আছে কিনা, সে বারবার বমি করছে কিনা, সে খেতে পাচ্ছে কিনা, তার পেট ব্যথা আছে কিনা, এইগুলো হলো উদ্বিগ্ন হওয়ার বিষয়, এবং এইগুলো কিন্তু সঙ্গে সঙ্গে হসপিটালে নিতে হবে। তাহলে এখন চিকিৎসার মূল চিকিৎসাটা কি? মূল চিকিৎসা হলো হাইড্রেশন মেনটেন করা। যদি ওই শিশুটি বাসায় থাকার মতো অবস্থা থাকে, যেটা আমি বললাম যে যার শুধু জ্বর আছে,
যে খেতে পারে, যে টুকটাক খেলাধুলা করছে, পেশাব পায়খানা করছে ঠিক মতো, তাকে আমি বাসায় রাখবো এবং শুধু জ্বরের জন্য অনলি প্যারাসিটামল। এখানে কিন্তু আইবুপ্রোফেন বা ন্যাপ্রোক্সেন এই ধরনের ওষুধ কিন্তু দেওয়া যাবে না, শুধুমাত্র জ্বর কমানোর জন্য প্যারাসিটামল। তবে মূল বিষয়টা হলো কিন্তু হাইড্রেশন মেনটেন করা, যে বিশেষ করে তার খাবার, বিশেষ করে যে শিশুটি বুকের দুধ খায় সেজন্য ঠিকমতো বুকের দুধটা খায়। এর সাথে বাচ্চার বয়স ভেদে তার স্বাভাবিক পারিবারিক খাবারের সাথে পানিটা বেশি খেতে হবে, তার সাথে ডাবের পানি। এছাড়া মনে করেন যে বিভিন্ন রকম ফ্রুট জুস, শরবত খেতে পারবে, খাবার স্যালাইনও খেতে পারবে। আচ্ছা, ঠিক আছে। তবে হ্যাঁ, খাবার স্যালাইন কিন্তু ওয়ান কাইন্ড অফ মেডিসিন, এটা কিন্তু খুব বেশি মাত্রায় খাবার স্যালাইন খাওয়ানো যায় না, সেক্ষেত্রে কিন্তু শরীরে সোডিয়ামের লেভেলটা খুব বেড়ে যায়। তো এটা হ্যাঁ, প্রতিদিন একটা স্যালাইন সে অবশ্যই খেতে পারবে। সো লিকুইড পোর্শনটা খুব ইম্পর্টেন্ট স্বাভাবিক খাবারের সাথে। আর জ্বর কমানো, এটা হলো আমি বাসায় যে বাচ্চারা আছে তার ক্ষেত্রে আমি বলছি। আর যে বাচ্চা হসপিটালে ভর্তি প্রয়োজন হলো, আমি যে অ্যালার্মিং যে সাইন কথাগুলো বললাম ওইটা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে কিন্তু আইভি ফ্লুইড দেওয়া লাগবে, মানে শিরায় স্যালাইন দেওয়া লাগবে। অ্যান্টিবায়োটিকের কোনো রোল এখানে নাই। এবং হাইড্রেশন মেনটেন করা, পাশাপাশি তার জ্বর কমানো প্যারাসিটামল দিয়ে। আর যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে তার নিউমোনিয়া থাকতে পারে, আমরা পাই এগুলা, সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক দিতে হবে। না দিলে কিন্তু তার জ্বরটা কমবে না, তার অসুস্থতাও কিন্তু ভালো হবে না। কারণ অনেক ক্ষেত্রে কিন্তু একটা অসুস্থতার সাথে কিন্তু একটা কোমরবিডিটি তার থাকে। অনেক বাচ্চা যারা ছোটবেলা থেকে মনে করেন যে ঠান্ডা কাশি জ্বরের একটা অসুস্থতা থাকে, অবশ্যই আমরা জিজ্ঞাসা করতে হবে যে বাবা তোমার কি কাশি আছে? যদি হ্যাঁ কাশি আছে, তাহলে তাকে এক্সরে করে যদি দেখে যে না তার কাশি, আমরা নিউমোনিয়া অনেক সময় থাকে। সো অ্যান্টিবায়োটিক ইজ নট দ্য ট্রিটমেন্ট ফর ডেঙ্গু, বাট ইফ দেয়ার ইজ ইনফেকশন লাইক নিউমোনিয়া, দিস বেবি শুড গেট অ্যান্টিবায়োটিক। নিশ্চয়ই বাচ্চাদের ডেঙ্গুর এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও শুনবো। তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাচ্চাদের ডেঙ্গু নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ডেঙ্গু জ্বরে যে খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যাদের ডেঙ্গু হয়ে গিয়েছে তারা অলরেডি জানেন ডেঙ্গু জ্বরে কতটা ক্লান্ত হয়ে যান। ডেঙ্গু নিয়ে অনেক সচেতন থাকতে হবে স্বাভাবিক জীবনযাপনের জন্য। আপনাদের সবাইকে বলবো যে ডেঙ্গুর ব্যাপারে আপনারা সবাই জানেন যে ডেঙ্গুর পানি যদি জমে থাকে সেই পানিতে ডেঙ্গি হয়। আপনি যদি ময়লা আবর্জনা থাকে ঘরের চারপাশে তাহলে কিন্তু মশা আসতে পারে, এবং সন্ধ্যার পরে জানালাগুলো আটকে রাখবেন যাতে আপনি কোনোভাবেই ডেঙ্গুর মশা দ্বারা আক্রান্ত না হন। এবার আসেন, ডেঙ্গু জ্বর যদি হয়ে যায় তাহলে আপনার হোম রেমেডি কী হবে, কী ধরনের খাবার আপনি খাদ্য তালিকায় রাখবেন। খেয়াল রাখতে হবে প্রত্যেকটি জ্বরে আপনার ওজনের 7 কিলো ক্যালোরি করে কিন্তু আপনার কিলো ক্যালোরি প্রত্যেকটা মানুষের জন্য বেড়ে যায় জ্বর হলে। যতটা খাবার খাচ্ছিলেন তার সাথে ক্যালোরি বাড়িয়ে দিতে হবে। আপনি তো এমনি খেতে পারছেন না, তাহলে খাবার কিভাবে খাবেন? জ্বরে মুখের রুচিটা কমে যায়। সেক্ষেত্রে আপনাকে বলবো বারে বারে খাবার খেতে হবে, লিকুইড জাতীয় খাবারগুলো খেতে হবে, ফ্লুইডের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। বিকজ যদি আপনি ডিহাইড্রেটেড হয়ে যান, জ্বরে যদি আপনি খাবার না খেতে পারেন, তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও ধীরে ধীরে কমে যাবে এবং আপনি দ্রুত সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থর পরিমাণ আরও বেড়ে যাবে। এক্ষেত্রে প্রোটিনের রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে। যাদের ডেঙ্গু আছে বা ডেঙ্গু হয়েছে তাদের ক্ষেত্রে ভিটামিন সি রিকোয়ারমেন্টটাও বেড়ে যায়। যদি মেইন মিল খেতে না পারেন তাহলে ছোট ছোট করে 2 থেকে 2.5 ঘন্টার গ্যাপে একটু লিকুইড ফর্মেট খাবারগুলো রাখেন, যাতে করে আপনার যেই অপর্যাপ্ত ক্যালোরিগুলো আছে সেগুলো ফিল আপ হয়ে যায়। আপনি প্রত্যেকদিন আপনার খাদ্য তালিকায় চিকেন স্যুপ রাখবেন, তার ভিতরে অবশ্যই যেন গার্লিক ক্লোভস থাকে অথবা আপনি জিঞ্জার যেন থাকে সেটি অবশ্যই দেখতে হবে। তাছাড়া আপনি খেতে পারেন পমিগ্রেনেট জুস, অরেঞ্জ জুস, মাল্টা জুস, এইগুলো আপনার খাবারের তালিকায় রাখলে তার ভিতরে আপনার প্লাটিলেট কাউন্ট যদি কমও থাকে ইনক্রিজ হয়ে যাবে। এছাড়া আপনি প্রত্যেকদিন আবার আপনার খাদ্য তালিকায় ইলেকট্রোলাইটস ব্যালেন্স রাখার জন্য কোকোনাট ওয়াটার বা ডাবের পানি রাখতে পারেন। ডাবের পানি খেলে আপনি যদি দুর্বলতাও অনুভব করেন তাহলে সেই ডাবের পানিতে ইলেকট্রোলাইট সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম বোথ কিন্তু রেজ থাকে ডাবের পানিতে, আপনি শারীরিকভাবে বেটার ফিল করবেন। আপনি আপনার খাদ্য তালিকায় প্রত্যেকদিন একটু মেথি পানি রাখতে পারেন। মেথি পানি কি করবে, আপনার যদি প্লাটিলেট কাউন্ট কম থাকে সেটাও ইনক্রিজ করে দিবে। এছাড়া আনতে পারেন পালং শাক। পালং শাক বা স্পিনাচ আপনি স্যুপ করে খেতে পারেন, একটু সালাদের মধ্যে দিতে পারেন, এর সাথে একটু নাটস নিতে পারেন, একটু মিক্সড করে আপনি যদি ওই যে আনারের কথা বলেছিলাম জুস, আনারের যদি জুস না নিয়ে আপনি যদি আনারটাকে সরাসরি নিয়ে নেন, একটু ফ্রুট সালাদ করে
ফ্রুটস সালাদ অ্যান্ড ফ্রুটস মিক্স সালাদটা কিন্তু অনেক ভালো কাজ করে আপনার ডেঙ্গু পেশেন্টের জন্য। এতে মুখের রুচিটা ব্যাক করে, এর ভিতরে ভিটামিন এ থাকে, আয়রন থাকে, আপনার ভিটামিন সি থাকে। সবশেষে খাবারের মধ্যে আপনি অবশ্যই লেবু এবং আমলকিটা যোগ করবেন, কেননা ভিটামিন সি যদি আপনার কম থাকে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা তো কমে যাবেই, প্লাটিলেট কাউন্টও বাড়ার সুযোগ কম থাকে। এছাড়া আপনি যা খেতে পারেন সেটা হলো ভিটামিন বি কমপ্লেক্সযুক্ত খাবার। ভিটামিন বি কমপ্লেক্সযুক্ত খাবারের জন্য আপনি ভাতটাকে একটু রেড করে নিতে পারেন, মানে লাল চালের আটা বা লাল চালের যদি ভাত এগুলো যদি খাবারে নিয়ে আসতে পারেন তাহলে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কিন্তু আপনার দুর্বলতা ফিল হয়। দুর্বলতা ভিটামিন বি কমপ্লেক্স দূর করে দিবে। ডেঙ্গু পেশেন্টের জন্য এটি খুব ভালো কাজ করবে আশা করা যায়। যদি সব মিলিয়ে আপনি আপনার পেটের যদি কোনো রকম কমপ্লিকেশন না থাকে, যদি দুধ হজম করতে পারেন তাহলে খাবারের তালিকায় একটু দুধ রাখেন, কেননা দুধ আপনি সুষম ফুডের ভিতরে একটি সবচেয়ে আদর্শ খাবার আমরা বলে থাকি। দুধের ভিতরে একটু টার্মারিক যদি ইনক্লুড করে রাখেন, হলুদ, তাহলে আপনার দুর্বলতার সাথে সাথে আপনার প্লাটিলেট কাউন্টটাও বেড়ে যাবে এবং আপনি সুস্থ অনুভব করবেন আশা করি। বাচ্চাদের ডেঙ্গুর ক্ষেত্রে অনেক সময় আসলে অভিভাবকরা কিংবা গার্জিয়ান যারা আসেন তারা চিকিৎসকের কাছে জানতে চান কোনো ভ্যাকসিন রয়েছে কিনা এর। ভ্যাকসিন আমাদের দেশের যে ইপিআই ভ্যাকসিন, এটা কিন্তু অনেক অনেক সার্থক যে ইন্টারভেনশন, তার ওয়ান অফ দ্য বেস্ট ইন্টারভেনশন কিন্তু ইপিআই, এক্সটেন্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন। গ্লোবালি ডাব্লিউএইচও রিকমেন্ড করা ভ্যাকসিন আছে ডেঙ্গুর। কিছু কিছু দেশে ব্যবহার হয়, ইউরোপের কিছু দেশে, আমাদের এশিয়ারও কিছু দেশে কিন্তু এটা ব্যবহার আছে, সাউথ আমেরিকা বা অন্যান্য দেশে এগুলো ব্যবহার আছে। তো আমাদের দেশে এখনো পর্যন্ত গভর্নমেন্টের ওই রকম রিকমেন্ডেশন বা ওই রকম এখন আসেনি, হয়তো চলে আসবে। আমাদের গভর্নমেন্ট মূলত বেশি প্রাধান্য দিচ্ছেন প্রিভেনশনের উপরে, প্রতিরোধের উপরে, যে না এটার জন্য না হয় এটার দিকে। বাট আওয়ার গভর্নমেন্ট এটা এখনো পর্যন্ত, মানে আমার জানা মতে এখনো পর্যন্ত এটা রিকমেন্ডেশন বা ওইরকম অ্যাপ্রুভাল আসেনি। সো আশা করি হয়তো এটা চলে আসবে, তো এই পর্যায়ে আছে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাচ্চাদের ডেঙ্গু নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। ল্যাপারোস্কোপিক, এটা হলো পেটের মধ্যে আমরা গ্যাস ইনফ্লেশন করে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বা ফোরসেপ ইউজ করে যে সার্জারিটা করি, সহজ ভাষায় এটা হলো ল্যাপারোস্কোপিক প্রসিডিওর, যেটাকে বলা হয় মিনিমাল ইনভেসিভ সার্জারি। অর্থাৎ পেট না কেটে ফুটো করে এই ফুটার ছিদ্র দিয়ে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বা ডিভাইস বা ফোরসেপ দিয়ে আমরা ভিতরের কাজটা করি। ভিতরের কাজটা সেমই, শুধু পেট কাটা আর না কাটাটা ডিফারেন্স, বাকি কিন্তু প্রসিডিওর ভিতরে যা আছে তাই করা হয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।